বাংলা চলচ্চিত্র, যেটা কিনা আজকে একদমই খাদের কিনারায় এসে পৌঁছেছে, দাঁড়িয়ে রয়েছে একজন মাত্র স্তম্ভের উপর। আপনাদের কি মনে হয়, বাংলা চলচ্চিত্র কি সবসময় এরকম আভিজাত্যহীন ছিল, নাকি ছিল বাংলা চলচ্চিত্রের একটি উজ্জ্বল সোনালী অতীত? তো সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা জানবো, কিভাবে শুরু হয়েছিল বাংলা চলচ্চিত্রের উত্থান এবং কেনই বা আজকের এই অবস্থানে এসছে, এবং কাদের সব থেকে বেশি অবদান ছিল বাংলা চলচ্চিত্রের সোনালী অতীতের সময়ে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা। তো ভারতীয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্র যিনি নির্মাণ করেন, তার নাম ছিল দাদা সাহেব ফালকে, যিনি কিনা 1913 সালে প্রথম রাজা হরিশ্চন্দ্রর জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। সেটা ছিল নির্বাক চলচ্চিত্র, এবং তারপর পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে মিলিয়ে বেশ কয়েকটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করা হলেও বাংলায় সর্বপ্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র নির্মাণ করা হয় 1956 সালে মুখ ও মুখোশ সিনেমার মাধ্যমে, যেটা পরিচালনা করেছিলেন জব্বার খান। এই সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল প্রায় 64,000 রুপি, এবং সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 48,000 রুপি। বাংলা সিনেমা তারপরেই কিন্তু ধীরে ধীরে আগাতে থাকে, এবং বাংলা সিনেমার যে স্বর্ণালী বা সোনালী যুগ, সেই যুগটা কিন্তু শুরু হয় 1970 সালের পর থেকে, যেটা কিনা 2000 সালের শুরুর দিক পর্যন্ত বাংলা সিনেমার মধ্যে স্থায়ী ছিল। এই সময়টাতে আমাদের মধ্যে আমরা বেশ কিছু চলচ্চিত্র উপহার পাই। তার মধ্যে অন্যতম হচ্ছে জীবন থেকে নেয়া, সারেং বউ, ছুটির ঘন্টা, অনুভূতি, ভাত দে, মনপুরা, এর মতো কিছু দুর্দান্ত সিনেমা আমরা এই সময়টাতে দেখতে পাই। ওই সময়টায় যেরকম গুণী পরিচালক ছিলেন, ঠিক তেমনি তারা গুণী অভিনেতা এবং অভিনেত্রী নির্মাণ করতে পারতেন। আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় যে বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ে 5 জন গুণী চলচ্চিত্র নির্মাতার নাম বলুন, আপনি কিন্তু হাতে গুনে একটা নামও বলতে পারবেন কিনা সন্দেহ। কিন্তু তখন কারা কারা ছিল জানেন? সুভাষ দত্ত, আমজাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, তানভীর মুকাম্মেল, আবু সাইদ, সুচন্দা, চাষী নজরুল ইসলাম, কাজী মোর্শেদ, এদের মতো পরিচালক ছিলেন, যারা কিনা বসুন্ধরা, গোলাপি এখন ট্রেনে, ভাত দে, এখনই সময়, চিত্রা নদীর পারে, হাজার বছর ধরে, সূর্য দিগল ভারী এবং হাঙর নদী গ্রিডের মতো এত অমূল্য সম্পদ আমাদের মধ্যে উপহার দিয়েছেন। এবং শুধু তাই নয়, 90-এর দশকের শেষের দিকে কাজী হায়াৎ কিন্তু বেশ ভালো কয়েকটি সিনেমা আমাদের উপহার দিয়েছেন, যার মধ্যে দাঙ্গা, আম্মাজান এবং মারুফকে নিয়ে ইতিহাস সিনেমা, যেগুলো কিন্তু বাংলা সিনেমার এক অমূল্য সম্পদ। বাংলা চলচ্চিত্রের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজন করা হয় 1976 সালে, যেটা কিনা তখন থেকে প্রত্যেক বছর এখন পর্যন্ত স্থায়ী রয়েছে। প্রত্যেক বছর বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। সর্বপ্রথম বাংলা চলচ্চিত্রের মধ্যে জাতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে লাঠিয়াল সিনেমাটি 1976 সালে, যেটার মূল ভূমিকা অভিনয় করেছিলেন আনোয়ার হোসেন। এবং বাংলা সিনেমার প্রধান স্থপতি নায়ক রাজ্জাককে বলা হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের দিক থেকে সবথেকে বেশি এগিয়ে রয়েছেন আলমগীর, যে কিনা 7বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, টানা 4বার। এবং তারপরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন নায়ক রাজ্জাক এবং ফেরদৌস আহমেদ, যারা 5বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। রাইসুল ইসলাম আজাদ এবং শাকিব খান 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছেন। রিয়াজ 3, মান্না 1বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের রয়েছে এক অভাবনীয় অবদান। শুধু তারাই নয়, তখনকার সময়ে ফারুক আহমেদ, নায়ক জসিম, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, সালমান শাহ, রুবেল, এদেরও কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমানভাবেই অবদান রয়েছে। বাংলা সিনেমার সোনালী যুগে যেরকম গুণী নির্মাতা এবং অভিনেতা ছিল, ঠিক তেমনি অভিনেত্রীরও কিন্তু কোনো কমতি ছিল না। নায়িকা ববিতা, কবরী, শাবানা, চম্পা, রোজিনা, অঞ্জনা, মৌসুমী, পপি, পূর্ণিমা এবং সর্বশেষ শাবনূর, তারা কিনা বাংলা চলচ্চিত্রকে এইখান থেকে এই মাত্রায় নিয়ে গিয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের লাস্ট লেডি সুপারস্টার বলা হয় শাবনূরকে, যার নামে কিন্তু একটা সময় সিনেমা চলতো। আপনি একটা জিনিস চিন্তা করুন, তখনকার সময় থেকে এখন পর্যন্ত তাদের জেনারেশনটা চলে যাওয়ার পর আপনি কি অপু বিশ্বাস বাদে আর একজন নায়িকার নাম নিতে পারবেন, যে কিনা প্রফেশনালি সিনেমার সাথে ওতপ্রোতভাবে জড়িত? বাংলাদেশে বর্তমানে কিন্তু সেরকম কোনো নায়িকাই নেই, একমাত্র একজন নায়ক শাকিব খান, যে কিনা চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশি সিনেমার জন্য।
সোনালী যুগে যে কয়েকজন গুণী পরিচালক ছিলেন, 2000 সালের পর থেকে যখন বাংলা সিনেমার একটা অবনতি শুরু হয়, কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, তখন কিন্তু অধিকাংশ পরিচালকই মারা যান এবং পিছপা হয়ে যান। তারপরে কিন্তু সেরকম কোনোভাবে গুণী পরিচালক বাংলাদেশে আর জন্মায়নি। অভিনেতা বা অভিনেত্রীও কিন্তু আর সেরকমভাবে আসেনি এবং বাংলাদেশি সিনেমা হল 1200 সংখ্যা থেকে প্রায় 200 থেকে 300 তে নেমে আসে, যেটা কিনা বর্তমানে হাতে গোনা আপনি 80টি সিনেমা হলও পাবেন না বাংলাদেশে, যেখানে একটা সময় 1200-র উপরে সিনেমা হল ছিল। সবকিছুর পর আমি যদি বলি, চলচ্চিত্র হচ্ছে পরিচালকের মাধ্যম। একটা পরিচালকই পারে একটা সুন্দর এবং সুস্থ ধারার চলচ্চিত্র দর্শককে উপহার দিতে। এখন যদি একটা ইন্ডাস্ট্রিতে সেরকম গুণী পরিচালকই না থাকেন, তাহলে একটা ইন্ডাস্ট্রি কিভাবে এগোবে? তারপরেও বাংলাদেশ সিনেমাতে এখন বেশ কয়েকজন ভালো পরিচালক রয়েছেন, যারা কিনা ভালো ভালো চলচ্চিত্র উপহার দেওয়ার চেষ্টা করছেন। তো আমাদের উচিত তাদের পাশে থাকা এবং ভালো কাজকে সাপোর্ট করা, তাহলেই ভালো চলচ্চিত্র বাংলা সিনেমায় আসবে। এবং যেভাবে ভালো অভিনেতা দরকার, ঠিক তেমনি ভালো অভিনেত্রীদের দরকার। এবং একজন হিরো বা হিরোইন কখনোই একটা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যেতে পারে না। দরকার অসংখ্য অভিনেতা এবং অভিনেত্রী, তারাই পারে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে। এই ছিল বাংলা সিনেমার ইতিহাস। আপনাদের কি মনে হয়, বাংলা সিনেমার যে সোনালী যুগ ছিল বা যেই সময়টাতে বাংলাদেশী সিনেমা তার টপ লেভেলে ছিল, সেই সময়টা কি আদৌ ফিরে আসবে, নাকি বাংলা সিনেমা হারিয়ে যাবে অতলে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।